এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। স্বাগত সকাল ৯টার বিরতিহীন সংবাদে, সাথে আছি সাফাবিন কবি এবং আমি সঞ্চারী মজিদমা। রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে থাইল্যান্ডের ব্যাংককে ইউএনএসক্যাপ কমিশনের ৮০তম সেশনে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সংঘাতের পর সেখান থেকে পালিয়ে আসেন রোহিঙ্গারা। মানবিক কারণে তাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়। সারা বিশ্বে এটি মানবিকতার উদাহরণ। তবে এখন রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হচ্ছে। তাদের সম্মানের সাথে ফেরত পাঠানো প্রয়োজন, তবে এজন্য মিয়ানমারে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। আসিয়ানকে এই বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে ইউক্রেন, রাশিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, ইরানে সংঘাত বন্ধে বিশ্ব নেতাদের প্রতিও আহ্বান জানান তিনি। বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. এদিকে ব্যাংককে শেখ হাসিনা শ্রেথা থাভিসিন শীর্ষ বৈঠকের মূল ভাগে থাকছে আসিয়ান প্রসঙ্গ। জোটভুক্তির প্রথম পর্বে অক্টোবরের সম্মেলনের আগেই সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ পেতে চায় ঢাকা। এছাড়া থাইল্যান্ডের সঙ্গে কোস্টাল শিপিং চালু সহ কানেক্টিভিটি বাড়ানোর বিষয়েও থাকছে শুক্রবারের আলোচনায়। দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য বিনিয়োগের পাশাপাশি যোগাযোগ আরও সম্প্রসারিত করতে চাইছে ঢাকা। সেই হিসেবেই চাইছে 10 দেশের আঞ্চলিক অর্থনৈতিক জোট আসিয়ানের সদস্য হতে। অক্টোবরে 44তম সম্মেলনের আগেই সেক্টর ডায়ালগ পার্টনারশিপ পেতে কাজ করছে মন্ত্রণালয়। ব্যাংককে শুক্রবার আসিয়ানের প্রতিষ্ঠা সদস্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও গুরুত্ব পাবে জোটভুক্তির প্রসঙ্গ। মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের প্রধানমন্ত্রীকে বলবেন, বা থাইরা কিন্তু আমাদেরকে ইতিপূর্বে বলেছে যে তারা শুধু থাইল্যান্ড না, সবগুলো দেশে যখন আমরা ইন্ডিভিজুয়ালি আলাপ করি সবাই এটার পক্ষেই আছে, কিন্তু এই প্রক্রিয়াটা একটু দেরি হচ্ছে আমাদের মনে হয়। তো আমরা এবার আবার বলবো, আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লে ভূ রাজনীতির পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও যোগাযোগ সহ নানা ক্ষেত্রে জোটভুক্ত দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বহুমাত্রিকতা পাবে বাংলাদেশ। এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে থাইল্যান্ড। কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। আমি যদি আসিয়ানের মতো একটা বড় ব্লকে, ইকোনমিক ব্লক, আমার ডাবল ট্যাক্সেশন থাকবে না, এই আসিয়ান একটাই থাকবে, তখন কিন্তু এই ইনভেস্টমেন্ট বলেন আর ট্রেডের বলেন সুযোগ অনেক অনেক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ব্রুনাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, কম্বোডিয়া ও লাওস সহ এই জোটের অন্যতম সদস্য মিয়ানমার। রোহিঙ্গা সংকট সমাধানে তাই জোটে থেকে আরও সোচ্চার ভূমিকার পরিকল্পনা ঢাকার। পার্টনারশিপ হওয়া ভালো আমি মনে করি, এবং যদি তারা রোহিঙ্গার ব্যাপারে জোরালো পদক্ষেপ নিতে পারে সেটাও আমাদের জন্য ভালো। চীন, ভারত বা রাশিয়ার পরে রোহিঙ্গা সংকট সমাধানে বড় ভূমিকা রাখতে পারে আসিয়ান। তাই ঢাকা মনে করে আসিয়ানের সঙ্গে সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে মিয়ানমার তত চাপে পড়বে। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজ দেশের সংঘর্ষের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের 288 জন বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। ভোর 6টার দিকে কক্সবাজারের নুরিয়ার ছড়া ঘাট থেকে বেসরকারি জাহাজ কর্ণফুলীতে করে তাদের নিয়ে যাওয়া হয় গভীর সাগরে। সেখানে নোঙর করা মিয়ানমারের জাহাজে তাদের হস্তান্তর করা হয়। এর আগে কড়া নিরাপত্তায় ভোরে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে 10টি বাসে করে তাদের আনা হয় নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটি এর ঘাটে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। গত 15 ফেব্রুয়ারি প্রথম দফায় ফেরত পাঠানো হয়েছিল 330 জন বিজিপি ও তাদের পরিবারের সদস্যদের। এদিকে মিয়ানমার কারাগারে বিভিন্ন সময় বন্দী থাকা 173 জন বাংলাদেশিকে বুধবার দেশে আনা হয়েছে।
এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, 288 জন বিজিপি এবং সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে মিয়ানমারে। এই বিষয়ে বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে? আজকে ভোরে বান্দরবনের নায়কচুরি থেকে খুব কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 10টি বাসে করে তাদেরকে আনা হয়েছে কক্সবাজারের নুনিয়াচড়া বিআরডব্লিউটি এর ঘাটে। সেখানে এনে আসলে খুব মানে অল্প কয়েক মিনিটের মধ্যে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে দুই দেশ, বাংলাদেশ এবং মিয়ানমার। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা, বিজিবির কর্মকর্তা, কোস্টগার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং মিয়ানমারের রাষ্ট্রদূত সহ সেই দেশের 8 সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তো সঙ্গে সঙ্গে সেখানে যেহেতু আপনারা জানেন গতকালকে 173 জন বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফেরত আনা হয়েছে। যেই মিয়ানমারে যে জাহাজ সেটি গভীর সমুদ্রে নোঙ্গর করেছে, সেখান থেকে বাংলাদেশি একটি জাহাজ কর্ণফুলী, সেই কর্ণফুলী করেই বিআরডব্লিউটি ঘাটে আনা হয়েছিল। সেই কর্ণফুলী জাহাজে করে আবার তাদেরকে সেই গভীর সমুদ্রে নোঙ্গর করা মিয়ানমারের জাহাজের দিকে ভোর 6টার কিছুক্ষণ পরেই রওনা দিয়েছে এবং সেখান থেকে মূলত তাদেরকে মিয়ানমারে ফেরত নেওয়া হবে। আমরা এর আগে যখন দেখেছিলাম 15 ফেব্রুয়ারি সেখানে 330 জন মিয়ানমারের বিজিপি এবং তাদের পরিবারের সদস্যদের যখন নিয়ে যাওয়া হয়েছিল, তার দ্বিতীয় দফায় 2টি ভাগে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। তখন যে ইনানির যেটি ঘাটে সেখানে ইমিগ্রেশনের যে প্রক্রিয়া সেটি আমরা করতে দেখেছি। তাদেরকে যদিও বা সে সময় খুব ভোরে আনা হলেও সবশেষ যে অর্থাৎ দ্বিতীয় ভাগে যাওয়া হয়েছিল 1টার দিকে। তো এবার কিন্তু সেই বিলম্বটি হয়নি, এবারে কিন্তু খুব তড়িঘড়ি করে একেবারেই খুব কম সময়ের মধ্যে তাদেরকে সে যেটি ঘাটেই অবস্থানরত কর্ণফুলী জাহাজে তুলে দেওয়া হয়েছিল। আপনি জানেন 285 জন মিয়ানমারের বিজিপি এবং সেনাবাহিনী সদস্যরা রয়েছেন এবং পাশাপাশি গতবারের যে 3 জন অসুস্থ ছিল তাদেরকেও এবারে ফেরত পাঠানো হয়েছিল। মোট 288 জনকে এবারে ফেরত পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত যে এটি হচ্ছে তৌফিকুল, আমরা বুঝতে পেরেছি আজ ভোর 6টায় 288 জন বিজেপি ও সেনা সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। দলের নির্দেশ অমান্য করে মন্ত্রী এমপির যেসব স্বজন উপজেলা নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেনি, ভোটের আগ পর্যন্ত তাদের সরে যাওয়ার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরে না দাঁড়ালে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বুধবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে এসব কথা বলেন কাদের। সমসাময়িক ঘটনাবলীর বিষয়ে মতামত জানাতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন ওবায়দুল কাদের। শুরুতেই আসে প্রথম দফা উপজেলা নির্বাচন প্রসঙ্গ। বলেন, উপজেলা নির্বাচনে যারা দলের নির্দেশনা মেনে প্রার্থিতা প্রত্যাহার করেনি তারা নির্বাচনের আগে যে কোনো সময় তা করতে পারবে। নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। কাজে এই বিষয়টি চূড়ান্ত বলে মনে করতে ইলেকশন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে। দল যার যার কর্মকাণ্ড বিবেচনা করে ব্যবস্থা নিয়ে থাকে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন থেকে যারা সরে দাঁড়াবে না তাদের বিষয়ে সময়মতো সিদ্ধান্ত আসবে। বিএনপি সমাবেশ ডাকলে একই দিনে আওয়ামী লীগও কেন সমাবেশ ডাকে, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের সন্ত্রাস নাশকতার প্রসঙ্গ টানেন। আমরা মনেই করতে পারি বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে তারা ওখানে অগ্নি সন্ত্রাসের বিষয়টি এসে যায়। আমরা মাঠে থাকলে তারা অগ্নি সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে এবং সে কারণে আমরা এটা করি। ওবায়দুল কাদের বলেন, পাল্টাপাল্টি নয়, বরং আগুন সন্ত্রাস থেকে মানুষকে রক্ষা করতেই আওয়ামী লীগকে মাঠে থাকতে হয়। আমরা শান্তি উন্নয়ন সমাবেশ করছি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দল পুনর্গঠনে জাতীয় কাউন্সিলে যাচ্ছে বিএনপি। মহাসচিব পদে শোনা যাচ্ছে ডক্টর মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কয়েকজনের নাম। জ্যেষ্ঠ নেতাদের দাবি, কেন্দ্রীয় কমিটির মেয়াদ 5 বছর আগে শেষ হলেও দমন-পীড়নের কারণে ঠিক সময়ে কাউন্সিল করা যায়নি। রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত হলেই তা করতে চান তারা।
17 বছর ক্ষমতার বাইরে বিএনপি। সবশেষ জাতীয় কাউন্সিল হয় 2016 মার্চে। মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি দিয়ে 5 বছরেরও বেশি সময় ধরে চলছে কার্যক্রম। 16 কাউন্সিলে ভারমুক্ত হয়ে দলের মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 14-18 পর 2024-এর নির্বাচনেও বিএনপির আন্দোলন ব্যর্থ হওয়ায় সে পদেও আসতে পারে পরিবর্তন। বিএনপির নতুন মহাসচিব কে হচ্ছেন এ প্রশ্নে শোনা যাচ্ছে কয়েকজন কেন্দ্রীয় নেতার নাম। এর মধ্যে প্রথমে আছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, আলোচনায় আছেন গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আরও কয়েকজন। জ্যেষ্ঠ নেতারা বলছেন মহাসচিব সহ বড় পদে পরিবর্তন নিজ ক্ষমতা বলে যে কোনো সময় করতে পারেন দলের চেয়ারম্যান, তবে তা জাতীয় কাউন্সিলের মাধ্যমে হওয়া ভালো। দলের পদায়ন এবং পরিবর্তন এটা তো একটা চলমান প্রক্রিয়া। তো এখন কিছু হচ্ছে, এটা প্রয়োজন আরও তো হবে, সামনেই হবে। কমিটি গঠন, ইলেকশন, দলের ভেতরের যে অভ্যন্তরীণ যে নির্বাচন, কাউন্সিলের মাধ্যমে একটা নতুন কমিটি গঠন, এসব কাজগুলো তো স্বাভাবিকভাবেই চলতে পারে। তো আজকে সরকার সেই স্বাভাবিক পরিস্থিতি তো বন্ধ করে দিয়েছে। আমরা তো সবসময় আমাদের নিয়ম মোতাবেক সবসময় কাউন্সিল করতে চাই। শুধু মহাসচিব বা স্থায়ী কমিটিতে নতুন মুখ নয়, তৃণমূল শক্তিশালী করতেও কাজ শুরু করেছে বিএনপি। সবসময় মাঠে ছিল এবং ত্যাগী নেতাকর্মী যারা, চেষ্টা করব তাদেরকে নিয়েই আগামীতে যাতে কমিটিগুলো, কোনো কমিটি আছে হয়তো পুনর্গঠনও করতে পারি আমরা। বিএনপি করলে আমাকে গুলি খাইতে হবে, এই সমস্ত স্বীকার করেই কিন্তু আজকে সবাই বিএনপি করতেছে। এদের মধ্যে থেকে লিডারশিপ চয়েস করা নিয়ে আসা এটা খুব বেশি একটা সমস্যার ব্যাপার না। জাতীয় কাউন্সিল বা স্বাভাবিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনে ত্যাগী ও উদ্যমী তরুণদের বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ ঢাকার সবচেয়ে উষ্ণতম স্থান গুলিস্তান আর উত্তরে মহাখালী। এখানকার তাপমাত্রা উঠছে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া হিট পকেটে পরিণত হয়েছে ধানমন্ডি, বনানী, বারিধারা, গুলশান, মতিঝিল এই 4 এলাকা। ধারণ ক্ষমতা দ্বিগুণ আবাসিকের ব্যবহার করা এসি, যানবাহন, চুলা এর বড় কারণ। বুধবার দুপুর 12টা মাপা হচ্ছিল বেলি রোডের তাপমাত্রা। গনগনে রোদে মাল্টিমিটারে দেখা গেল পারদ উঠছে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, অথচ 7 বছর আগে এপ্রিলে এখানে তা ছিল 35 ডিগ্রি। 2017-তে রমনা পার্কের উষ্ণতা ছিল 32 ডিগ্রি, এখন তা পৌঁছেছে 39-এ। আর মহাখালীতে গড় তাপমাত্রা বেড়েছে 7.5 ডিগ্রি। ক্যাপসের গবেষণা বলছে মতিঝিল, গুলিস্তান, ধানমন্ডি, মহাখালী, ফার্মগেট, তেজগাঁ, মিরপুর 10, হাতিরঝিল সহ 16 স্থানে তাপমাত্রা অনুভূত হয় বেশি। এসব এলাকায় 7 বছরে গড় তাপমাত্রা বেড়েছে 3 ডিগ্রি সেলসিয়াস। প্রায় 350 কিলোমিটার আয়তনের ঢাকায় থাকছেন ধারণ ক্ষমতারও দ্বিগুণ মানুষ। রান্নার জন্য জ্বলছে 50 লাখ ইউনিট চুলা। যেখানে 15 লাখ ইউনিট এসি ব্যবহার করা যাবে, সেখানে এসি চলছে 60 লাখ। 2 কোটি নগরবাসীর চলাচলে সড়কে 16 লাখেরও বেশি গাড়ি। এর সঙ্গে যুক্ত হয়েছে কাঁচের ভবন। শত শত গ্লাসমেট বিল্ডিং ধানমন্ডি, বনানী, বারিধারা, গুলশান এবং মতিঝিল এইসব এলাকাগুলোতে এখন হিট চেম্বারে রূপান্তরিত হয়েছে এবং এটি আগামী দিনে আরও বেশি সংকটের তৈরি করার ঝুঁকি তৈরি করছে। এ সময় সহনীয় তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 39-এ। এবছর কালবৈশাখী কম হওয়ায় বাতাসে জলীয় বাষ্প বেশি, এতে আরও অসহনীয় হয়েছে পরিস্থিতি। কালবৈশাখী ঝড় এপ্রিল মাসে হয় এবং গড়ে 11 দিন কালবৈশাখী ঝড় হয়ে থাকে। তবে শক্তি মাত্রার তারতম্য নিয়ে এইবার কিছুটা অতি শক্তিমাত্রার কালবৈশাখী ঝড়ের সংখ্যা কিছুটা কম আছে। ঢাকা শহর বা বড় বড় শহরগুলোতে প্রচুর এসি আপনাকে কিন্তু একটা সাময়িক শারীরিক একটা মানে কমফোর্ট দিচ্ছে, কিন্তু আপনি যে ওই এসির পরিবর্তে সারা দেশের তাপমাত্রাকে বাড়িয়ে তুলছেন, এইটা কিন্তু কেউ বলছে না। যে ডেভেলপমেন্ট করছি সেই ডেভেলপমেন্টটা পরিবেশ বান্ধব বা ক্লাইমেট সেন্সিটিভ ডেভেলপমেন্ট, ক্লাইমেট স্মার্ট যেটাকে বলে, সেটা আমরা কখনো করি নাই। বছরের উষ্ণ মাস এপ্রিল ও মে। 1960 সালের 30 এপ্রিল রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
তীব্র দাবদাহ ও প্রখর রোদে গলে যাচ্ছে রাস্তার পিচ। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কোথাও কোথাও গাড়ির চাকা ও পথচারীদের জুতার সঙ্গে উঠে আসছে পিচের আস্তরণ। চালকরা বলছেন, এভাবে পিচ গলার কারণে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে তাদের। সারা দেশে তাপপ্রবাহে নাকাল জনজীবন। প্রচণ্ড গরমে গলে যেতে শুরু করেছে রাস্তার পিচ। গত 10 দিন ধরে যশোরের তাপমাত্রা থাকছে 38 থেকে 42 ডিগ্রির ঘরে। এর প্রভাবে বিভিন্ন সড়ক মহাসড়কের পিচ গলে যাচ্ছে। এতে রাস্তায় মাঝে মধ্যেই আটকে যাচ্ছে গাড়ির চাকা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ব্রেক দিলে ব্রেক ধরে না, স্লিপ করে একটা গাড়িতে লেগে যায়, তো দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। চাকাটা টানিয়ে ধরে, খুবই কষ্ট হয়। তারপর এর কারণে আমাদের চাকাও বাস্ট হয়ে যাচ্ছে। একই অবস্থা রাজশাহী সিটি বাইপাস মহাসড়ক সহ বিভিন্ন সড়কের। পিচ গলায় কমেছে যানবাহনের গতি, ফলে সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না চালকরা। চাকার কারণে আপনার রোদে গাড়ির জোরে টানলে চাকা ফেটে যায়। যেখানে মনে করেন যে গাড়ি পৌঁছাবো 5 ঘন্টায়, সেখানে 7 ঘন্টা 8 ঘন্টা লেগে যাচ্ছে। সূর্যের তাপে পিচ গলে পিচ্ছিল হয়ে পড়েছে গাজীপুর, খুলনা, চুয়াডাঙ্গা ও পাবনার বিভিন্ন সড়ক মহাসড়ক। এতে নাজেহাল হতে হচ্ছে যানবাহন চালকদের। এজন্য নিম্নমানের কাজের অভিযোগও করছেন অনেকে। পিচগুলো ভালো পিচ দেয় নাই, যার কারণে একটু গরমেতেই যেতেছে। তো এখন আমরা যেন সাধারণ মানুষ চলাফেরা করি, সেই রাস্তাঘাটে তো চলাচল খুবই কষ্টদায়ক হয়ে গেল। এই রোদ্রে গরমে টায়ারের অনেক ক্ষয় হচ্ছে, রাস্তাঘাটেরও অবস্থা খারাপ। যেসব সড়কে পিচ গলে যাচ্ছে, তাপমাত্রা স্বাভাবিক হলে তা সংস্কারের কথা জানিয়েছে সড়ক বিভাগ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র দাবদাহ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, আমরা যেমনটি দেখছি যে তীব্র তাপে পিচ গলে সড়ক মহাসড়কে রাস্তার মধ্যে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে যানবাহন চালকদেরকে। সেক্ষেত্রে আবহাওয়া অফিস থেকে সবশেষ কি তথ্য জানানো হয়েছে? সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে? আর তীব্র তাপে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ছে, চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? আসলে আপনি জানেন যে পাবনায় গত 6 দিন যাবৎ কিন্তু 40 ডিগ্রির উপরে কিন্তু তাপমাত্রা উঠেই আছে এবং এই 6 দিনে কিন্তু গতকালকে আমরা যেটা খবর নিয়েছি বিকেল 3টায় যে পরিমাপ করা হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এর ফলে কিন্তু প্রচণ্ড তাপদাহ অনুভূত হচ্ছে। একটি বিষয় হলো সকাল 9টার পর থেকে কিন্তু তাপদাহ বাড়তে থাকে, কারণ সকাল 9টার পরেই শুরু হয় হলো রোদের তীব্রতা আসলে। আর এই রোদের তীব্রতা যতই বাড়ে ততই কিন্তু গরমের কিন্তু একটি গরম শুরু হয়ে যায় এবং এর ফলে কিন্তু সবচেয়ে কিন্তু সমস্যার মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে একদিকে গত কয়েকদিন ধরে চলছে এই তীব্র তাপপ্রবাহ, এর কারণে কিন্তু নাকাল হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাপন। যেমন শহর এবং বা গ্রাম অঞ্চলে কোন লোকজনের উপস্থিতি কম থাকলেও কিন্তু শ্রমজীবী মানুষ পড়েছেন চরম কিন্তু বিপাকে। স্বস্তি পেতে রাস্তার পাশে অথবা জিরিয়ে নিচ্ছেন কেউ কেউ, আবার কেউ কিছু সময় পরপর হাতে মুখে কিন্তু পানি দিয়ে নিজেকে শীতল করে রাখার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা গতকালকেও কিন্তু হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি। এই গরমের কারণে কিন্তু হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে বেশি আক্রান্ত, গরমের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বয়োবৃদ্ধ এবং শিশুরা। পাবনা জেনারেল হাসপাতালে যেখানে 250 হাসপাতাল, সেখানে কিন্তু এখন পর্যন্ত রোগী ভর্তি আছে প্রায় 650 মতো রোগী। পাশাপাশি আপনাকে যদি বলি যে শিশু ওয়ার্ডের যেখানে বেডের সংখ্যা 40, সেখানে কিন্তু 150-র উপরে রোগী ভর্তি রয়েছে। আর এইসব কারণে কিন্তু চিকিৎসা দিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। সব মিলিয়ে তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রির নিচে নামছেই না, বেড়েই চলেছে তাপমাত্রা। এই ছিল আমার কাছে আসলে পাবনার গরমের সর্বশেষ পরিস্থিতি। তীব্র দাবদাহে জনজীবনে অস্বস্তি নিয়ে পাবনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। তীব্র গরমে সাধারণ মানুষের বিশ্রামের সুযোগ থাকলেও ট্রাফিক পুলিশ তা পান না। রাজধানীর ব্যস্ত সড়কে দিনে 8 থেকে 12 ঘন্টা কাজ করতে হচ্ছে তাদের। ডিএমপি ট্রাফিক সদস্যদের জন্য স্যালাইন সরবরাহ সহ কিছু ব্যবস্থা নিয়েছে, তবে তা যথেষ্ট নয় বলছেন চিকিৎসকরা। বিশ্রামের জন্য পুলিশের কর্মঘণ্টার সমন্বয় করা জরুরি বলে মত তাদের। রাজধানীর হাইকোর্ট ট্রাফিক সিগন্যাল তপ্ত রোদে কয়েক ঘন্টা ডিউটি করে হাঁসফাঁস অবস্থা
এই ট্রাফিক পুলিশের। ব্যস্ত সড়কে গাড়ি সামাল দিয়ে বিশ্রামের সময় নেই তার। গরম থেকে বাঁচতে অন্যরা যখন একটু ছায়া খুঁজেন, দায়িত্ব পালনে একটু ছাড় দিতে পারেন না পুলিশের এসব সদস্য। জুতা পর্যন্ত গরম হয়ে যায়, তো প্রচণ্ড গরমে অনেক ক্লান্তি লাগে, টায়ার্ড হয়ে যায়, তারপরেও কিছু করার নাই, কারণ এটা তো আমার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই। রাজধানীতে তীব্র গরমে এভাবে কাজ করছেন ৩৫০০ ট্রাফিক পুলিশ সদস্য। দিনে ৮ থেকে ১২ ঘন্টা পর্যন্ত রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। তাপপ্রবাহের মাঝে দায়িত্ব পালন করতে গিয়ে শারীরিক জটিলতাও ভোগেন অনেকে। যদিও তাদের কষ্ট কমাতে স্যালাইন সরবরাহ সহ কিছু ব্যবস্থা নিয়েছে ডিএমপি। শারীরিক সমস্যা বলতে অনেক সমস্যা হয় আমাদের। সাধারণত শ্রবণ শক্তি হ্রাস পায়, মেজাজ খিটবিটে হয়ে যায়, বিভিন্ন রোগাক্রান্ত হয়ে যায়। আমাদের ট্রাফিক সদস্যরা দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে অলরেডি। আমরা রাস্তায় যারা কাজ করি তাদের হিস্ট্রিকে সবচেয়ে ঝুঁকি আছে। আমরা তারপরও জনগণের কথা চিন্তা করে, আমাদের সেবার কথা চিন্তা করে আমাদের রাস্তায় এই সেবা দিতে হয়। চিকিৎসকরা বলছেন তপ্ত রোদে একটানা কাজ করা ঠিক নয়। শরীর সুস্থ রাখতে থাকতে হবে বিশ্রামের ব্যবস্থা। একটু পরপর তাকে পানি খেতে হবে, কারণ নাহলে সে তার প্রচণ্ড পরিমাণে তার শরীরে সোয়েটিং হবে। সোয়েটিং হলে তার বডি থেকে ফ্লুইড লস হবে, ওইখান থেকে তার ডিহাইড্রেট হওয়ার চান্স থাকে। সে যাতে ডিহাইড্রেট না হয়, শুধু পানি খাওয়া না, মাঝে মধ্যে তাকে পানি দিয়ে তার হাত এবং মুখের মধ্যে পানির ছিটা মারতে পারে। তাপপ্রবাহের সময় ট্রাফিক পুলিশের কর্মঘণ্টা সমন্বয়ের পরিকল্পনা থাকা প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিপুল সম্পদের বিষয়ে বেনজির আহমেদকে মুখোমুখি হতে হবে দুর্নীতি দমন কমিশনের। জিজ্ঞাসাবাদ করা হতে পারে পরিবারের সদস্যদেরও। সাবেক আইজিপি এবং তার স্ত্রী মেয়ের সম্পদের তথ্য জানতে এরই মধ্যে বিএফআইইউ, স্টক এক্সচেঞ্জ, রাজুক সহ ৮ প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুদক। রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকা গুলশানে ৮৬০০ বর্গফুটের ফ্ল্যাট আছে সাবেক আইজিপি বেনজিরের। আছে ৫ তারকা হোটেলের শেয়ার। গাজীপুর, কক্সবাজার, গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে রয়েছে শত শত বিঘা জমি। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এসব তথ্য নিয়ে আলোচনা নানা মহলে। এ নিয়ে হাইকোর্টের আদেশ এবং ব্যারিস্টার সুমনের চিঠিতে নড়েচড়ে বসে দুদক। ৩ সদস্যের অনুসন্ধান দল গঠনের 2 দিনের মধ্যে ৮ প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে কমিশন। টিম তার বিধিমূলক ব্যবস্থা করবে, যাকে যাকে প্রয়োজন তাকে নোটিশ করবে, যাকে দরকার তাকে তথ্য নিবে। এই তথ্য নেওয়ার অধিকার তাদের আছে। তথ্য চাওয়া শুরু হয়েছে, আমি যতটুকু শুনছি। বিভিন্ন তথ্য পাইয়ে পর্যালোচনা করে তারপরে যা অবস্থা হয়, যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে তারা মামলা করার প্রস্তাব করবে। সম্পদের বিষয়ে বেনজির আহমেদকেও ডাকবে দুদক। প্রয়োজনে অনুসন্ধান কর্মকর্তাদের মুখোমুখি করা হবে পরিবারের সদস্যদেরও। অবশ্যই করবো। তাকে তার যার বিরুদ্ধে অভিযোগ তাকে জিজ্ঞাসা না করে তার বিরুদ্ধে এখানে অ্যাকশন নেওয়া হবে। যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধে তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্যপত্র নিয়ে তার কি বক্তব্য তাও তো আমাদের আয়োজন শুনবে। অনুসন্ধানকালে বেনজির এবং পরিবারের সদস্যদের বিদেশ যাত্রা নিয়েও সতর্ক থাকবে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটিতে ট্রাক খাদে পড়ে 9 শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। বুধবার বিকেল 5টার দিকে সাজেক উদয়পুর সড়কের 90 ডিগ্রি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে বিজিবি ও সেনাবাহিনী তাদের উদ্ধার করে। হতাহতরা সীমান্ত সড়ক নির্মাণের কাজে যাচ্ছিলেন। 14 থেকে 15 জনের একদল শ্রমিক বুধবার বিকেলে ট্রাকে করে সীমান্ত সড়কের নির্মাণ কাজে যাচ্ছিলেন। উদয়পুর সড়কের 90 ডিগ্রি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায় ট্রাকটি। 100 ফুট গভীর খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায় এটি। শ্রমিকরা বলছেন অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। নামার সময় ব্রেক কাজ করে না, তেমন একদম নিচে নামে। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে পাঠানো হয় খাগড়াছড়ি সদর হাসপাতালে। নিহত 5 জনের মরদেহ রাখা হয় সাজেক থানায়। 90 ডিগ্রি
সড়কের মোড়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই যে পাহাড়ের নিচে পড়ে। ঘটনাস্থল থেকে আমি 9 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসছি, এখন ডাক্তারের ট্রিটমেন্ট চলতেছে। চিকিৎসকরা বলছেন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 9 জন আমরা ভিকটিম পেয়েছিলাম এখানে, যারা অ্যাক্সিডেন্ট হয়েছে এর মধ্যে 3 জন ব্রড ডেথ এবং একজন হচ্ছে এখানে চিকিৎসাধীন অবস্থায় এক্সপায়ার করছে এবং আরেকজনের অবস্থা খুবই সংকটাপন্ন। গাজীপুর, কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে কাজে গিয়েছিলেন এসব শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 4 জন। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বুধবার দফায় দফায় এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বিলাসপুর ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও তার প্রতিপক্ষ জলিল মাতবরের মধ্যে। গত 27 মার্চ দুপক্ষের সংঘর্ষে সজীব মুন্সি নামের এক যুবক নিহত হন। এ ঘটনার জেরে বুধবার আবারও সংঘর্ষে জড়ায় তারা। এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত 4 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দু 2024-25 অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে উঠবে 6 জুন। আগামী অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকা ব্যয়ের বিপরীতে 5,46,000 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারের বাজেটের আকার বাড়ছে মাত্র 4.73%। মূল্যস্ফীতির পারদ এখনও চড়া। ডলারের তেজ কিছুটা কমলেও সংকট কাটেনি। বেড়েই চলেছে ব্যাংক ঋণের সুদহার। সরকারি বেসরকারি দুই বিনিয়োগের গতি মন্থর। রাজস্ব আয়, রেমিট্যান্স, রপ্তানি বাড়লেও তা অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট নয়। এমন পরিস্থিতিতে জুনে আসছে আরেকটি বাজেট। অর্থনীতির গতি প্রকৃতি ও চ্যালেঞ্জ বিবেচনায় তাই আগামী বাজেট খুব বড় করার পক্ষে নন অর্থমন্ত্রী। কর্মকর্তারা জানান, 7,97,000 কোটি টাকা খরচের বিপরীতে 5,46,000 কোটি টাকা আয়ের লক্ষ্য ধরা হয়েছে। 2.5 লাখ কোটি টাকা ঘাটতির 95,000 কোটি টাকা পূরণ হবে বিদেশি ঋণে, বাকিটা অভ্যন্তরীণ ঋণ। মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে 6.5%, আর জিডিপি 6.75%। ইনফ্লেশন কমাতে হবে, ইন্টারেস্ট রেটটাকে সহনীয় রাখতে হবে, আমাকে এক্সচেঞ্জ রেটকে স্টেবল করতে হবে, আমাকে ব্যাংকিং খাতে কিছু টাকা তো প্রাইভেট সেক্টরের জন্য রাখতে হবে। তো এই সবগুলোকে ব্যালেন্স করা সম্ভব হবে দুটোভাবে। একটা হচ্ছে রাজস্বকে বাড়িয়ে, আর হচ্ছে এক্সপেন্ডিচারকে কন্ট্রোলে রেখে। প্রায় 8 লাখ কোটি টাকার আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ থাকবে মাত্র 2,65,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের বরাদ্দের চেয়ে মাত্র 2,000 কোটি টাকা বেশি। রাজস্ব আয়ে এনবিআর এর লক্ষ্য ধরা হয়েছে 4,76,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 46,000 কোটি টাকা বেশি। এমন কোনো অযৌক্তিক লক্ষ্যমাত্রা কখনোই দিবেন না যেখানে আপনার কর কর্মকর্তারা ব্যবসায়ীদেরকে আবার হেনস্থা করা শুরু করে। যখনই হেনস্থা করা শুরু করে আমাদের কস্ট অফ বিজনেস কিন্তু বেড়ে যায়, এবং আমাদের কস্ট অফ বিজনেস যখন বেড়ে যায় সেটা ডাইরেক্ট কনজিউমারের উপরে আঘাত পড়ে। এই মুহূর্তে আমি মনে করি যে কনজিউমারদের উপরে আঘাত পড়বে, ব্যবসায়ীরা এমন কোনো কাজ করবে সেটা কিন্তু এই মুহূর্তে হারাম। সাধারণত প্রতি বছর বাজেটের আকার বাড়ে 10 থেকে 12%, এবার বাড়ছে 5%-এরও কম, আর বাজেট ঘাটতি 4%-এর নিচে রাখতে চায় অর্থ মন্ত্রণালয়। প্রস্তাবিত বাজেট। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এপ্রিলের পূর্ণ চাঁদকে বলা হয় পিঙ্ক মুন। পৃথিবীর কাছাকাছি থাকার কারণে এই চাঁদকে তুলনামূলক বড় দেখায়। নানা দেশে আয়োজন করে দেখা হয় এই চাঁদ। বুধবার পিঙ্ক মুন পর্যবেক্ষণের আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। 2 শতাধিক স্কুল শিক্ষার্থী অংশ নেয় সেখানে। মহাকাশের নানা বিষয়ে তাদের জিজ্ঞাসার উত্তর দেন বিশেষজ্ঞরা। এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের খবরে। আজ চট্টগ্রাম বন্দর দিবস। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতার স্মৃতিধন্য এই বন্দর আধুনিক ব্যবস্থাপনায় 137 বছর পূর্ণ করছে আজ। সাম্প্রতিক বছরগুলোতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পণ্য ওঠানামায় দক্ষতা দেখিয়েছে বন্দর।
তবে বন্দরের মধ্য ও দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পগুলো নানা কারণে গতি হারিয়েছে। ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায় কুলিয়ে উঠতে চ্যালেঞ্জের মুখোমুখি বন্দরটি। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে কর্ণফুলীর মোহনায় গড়ে ওঠা নৌ পোতাশ্রয় ১৪দশ শতকে এসে বন্দরে রূপ নেয়। সে সময় প্রোটো গ্র্যান্ডো নামে পরিচিত ছিল এটি। তবে বর্তমান কাঠামোয় বন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৮৮৮ সালের ২৫ এপ্রিল পোর্ট কমিশনারেট অ্যাক্ট পাশের মধ্য দিয়ে। কন্টেইনার বন্দর হিসেবে চট্টগ্রামের যাত্রা শুরু হয় ১৯৭৮ সালে। মাত্র ৬ একক কন্টেইনার হ্যান্ডলিংয়ের মধ্য দিয়ে শুরু করে বন্দর গেল বছর ৩০,৫০,০০০ একক কন্টেইনার হ্যান্ডলিং করেছে। পাশাপাশি খোলা পণ্য হ্যান্ডলিং করেছে প্রায় ১২ কোটি টন। সম্প্রতি বন্দরে প্রথমবারের মতো টার্মিনাল পরিচালনায় যুক্ত হয়েছে বিদেশি প্রতিষ্ঠান। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তবে চলমান মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নে গতি না থাকায় বন্দর ব্যবহারকারীরা উদ্বিগ্ন। এখন আমরা পিসিটি পাচ্ছি, সামনে আমরা বে টার্মিনাল পাচ্ছি, মাথাবাড়ির ডিপ সি পোর্ট, এগুলো সব কম্বাইন্ড এফোর্ট হলে চট্টগ্রাম এবং বাংলাদেশ একটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট হাবে পরিণত হওয়ার বিশাল একটি সম্ভাবনা রয়ে যাচ্ছে। পৃথিবীতে যে বন্দরগুলো হচ্ছে তারা কিন্তু আধুনিক বন্দর তৈরি করছে, কারণ এখন জাহাজের যে অবকাঠামো সেই অবকাঠামো জাহাজের পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বন্দরের অবকাঠামোগুলো পরিবর্তন করে তার সাথে কিন্তু সমন্বয় ঘটাতে হবে, নাহলে কিন্তু দেখা যাবে যে জাহাজ একরকম, সেই বন্দরগুলো তার লোড নিতে পারছে না। তবে বন্দরের অগ্রযাত্রা নিয়ে সন্তুষ্ট কর্তৃপক্ষ। আশা আগামী ৩ বছরের মধ্যে নতুন রূপে দেখা দেবে চট্টগ্রাম বন্দর। মেগা এই প্রকল্পগুলোর ম্যাসিভ কাজ চলবে এবং তারপরে ইনশাআল্লাহ ৩ থেকে ৩.৫ বছর পরে এর সুফলগুলো আমরা ভোগ করতে শুরু করব। এতে করে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা প্রায় এখন যেটা আছে তার ৩ গুণের অলমোস্ট বা 3 টাইমস তার সেই সক্ষমতাটা বৃদ্ধি পাবে। দেশের প্রধান এই সমুদ্র বন্দর দিয়ে বর্তমানে আমদানি রপ্তানি বাণিজ্যের ৯২% পরিচালিত হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজশাহীতে চলতি মাসে পদ্মা নদীতে গোসলে নেমে ডুবে মারা গেছে ১০ জন, আর গত ৭ বছরে সেই সংখ্যা ৭৫ জন। এরপরও প্রাণহানি কমাতে নেই কারো কোনো নজরদারি। এমনকি নদীর ঝুঁকিপূর্ণ স্থান শনাক্ত বা সতর্কীকরণ সাইনবোর্ড নেই কোথাও। ফায়ার সার্ভিস কর্মকর্তা বলছেন, সাঁতার না জানা এবং নদীর গতি প্রকৃতি না বোঝায় বাড়ছে মৃতের সংখ্যা। রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এতে অতিষ্ঠ অনেকেই খুঁজে নিচ্ছেন শীতল স্থান, কেউ বা প্রশান্তির আশায় নামছেন নদীতে। প্রতিদিনই ঘুরতে আসা মানুষজন ও নদীর তীরবর্তী বাসিন্দাদের অনেকেই নামেন গোসলে। তবে এদের কেউ জানে না কোথায় কতটা ভয়ঙ্কর নদীর স্রোতপ্রবাহ। বলে না যে গোসল করো না, এখানে বিপদ আছে, এমন কিছু বলে না। এমন কিছু বলতে আমি দেখিনি আজ পর্যন্ত। কোথায় গর্ত আছে বা কোথায় কম পানি আছে ওরা এটা জানে না। এখন হুট করে ওরা নেমে গেছে, এখন মজা করতেই তো এখন বাই চান্স ওরা সাঁতার হয়তো পারে না, ওরকম করে পড়ে গেছে। একটু লোকালয়ে থাকার চেষ্টা করছি যেন মানুষজন আমাদের সাথে থাকে, যদি আমরা কেউ বিপদে পড়ি তারপর আমাদেরকে যেন কেউ একটু উদ্ধার করতে পারে। গত ৭ বছরে পদ্মায় ডুবে প্রাণ হারিয়েছে ৭৫ জন। এর মধ্যে শ্রীরামপুর ঘাটের একটি স্পটেই মৃতের সংখ্যা ১৮, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। সাঁতার না জানা এবং সতর্কীকরণ বার্তা না থাকায় ঘটছে দুর্ঘটনা। নদী এলাকার ভিতরে তো কোথায় পানি বেশি কোথায় স্রোত সেখানে চিহ্নিত করেনি। এই চিহ্ন না থাকার জন্য তারা ভিতরে নেমে চলে যেতেছে। যখন হঠাৎ করে পানি বেশি হইতেছে তখন আর সে ব্যাক করতে পারতেছে না, স্রোতে দিকে ভেসে যেতেছে। জেলা প্রশাসক জানিয়েছেন, প্রাণহানি ঠেকাতে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতের পাশাপাশি নৌপুলিশ, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টদের নিয়ে কাজ চলছে। এ ব্যাপারে বেশ কয়েকটি পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কীকরণ যে সাইনবোর্ড সেটি স্থাপন করা হবে। পাশাপাশি আমরা ভাবছি যে এখানে কোনো ধরনের স্বেচ্ছাসেবক নিয়োগ করা যায় কিনা, যারা এখানে আসবেন গোসলের জন্য তাদেরকে সতর্ক করবেন। পদ্মায় অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ঠেকাতে শুধু কাগজ কলমে উদ্যোগ নয়, কার্যকর পদক্ষেপ চান রাজশাহীবাসী। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। কিশোরগঞ্জ ও নেত্রকোনায় শুরু হয়েছে হাওড়াঞ্চলে বোরো ধান কাটা। কৃষক কৃষানীরা ব্যস্ত সময় পার করছেন ধান মাড়াইয়ের। এবছর ধানের ফলন ভালো হওয়ায় খুশি তারা। কৃষি বিভাগ বলছে, দুর্যোগের কবলে না পড়লে হাওরের পুরো ধান ঘরে তুলতে পারবেন কৃষকেরা। শিলাবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কায় ৮০% পাকলে কাটতে হবে ধান। কৃষি বিভাগের এমন পরামর্শে প্রখর রোদের তাপ উপেক্ষা করে
বোরো ধান কাটায় ব্যস্ত কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের কৃষকেরা। কিষানীরা সাহায্য করছেন কৃষকদের। এবার ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা, তবে ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে রয়েছে সংশয়ে। 90 টাকা করছি, মনে করেন ফসলও ভালো হয়েছে, রোদ পাইছি ভালো, শুকায় ধান বাড়িতে নিতে পারছি। ধান কাটতে ব্যবহার হচ্ছে 700-এরও বেশি কম্বাইন্ড হারভেস্টার মেশিন, যা দিয়ে দ্রুত সময়ে জমি থেকে ধান কাটা, মাড়াই সহ বস্তাবন্দি করা যাচ্ছে খুব সহজে। চলতি বছর জেলায় 1,67,150 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওড়ে হয়েছে 1,04,000 হেক্টর জমিতে। আবহাওয়া ভালো থাকলে 15 দিনে হাওড়ের সব ধান কাটা শেষ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আবহাওয়া যদি অনুকূল থাকে তাহলে আগামী মে মাসের 10 তারিখের মধ্যে আমাদের হাওড় অঞ্চলে সম্পূর্ণ ধান কাটা শেষ হয়ে যাবে বলে আমরা আশা করছি, এবং আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি তাদের 80% ধান যদি পাকে তাইলে যেন তারা ধান কর্তন করে ফেলে। একই চিত্র নেত্রকোনার হাওড় অঞ্চলে 613টি কম্বাইন হারভেস্টার ও রিপার মেশিন এবং 1200 কৃষক শ্রমিক দিয়ে বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। সকাল থেকে ধান সিদ্ধ দিতেছি, ধান রোদ দিতেছি, সকাল থেকে আমরা শুহাইতেছি। লারণ লাগতেছে, উড়ানি লাগতেছে, পরিশ্রম হইতেছে, নানা পরিশ্রমে কি হইব, ফসল তো আল্লাহ বালাই দিছে। 1000 টাকার মধ্যে তারা বিভিন্ন ধানের কোয়ালিটি অনুসারে, মোটা চিকন অনুসারে তারা বিক্রি করতেছেন, এবং আমরা যথেষ্ট কৃষক ভাইদের সাথে কথা বলেছি। তারা এই বছর যে ধানের ফলন, সেই ফলন প্লাস বাজার মূল্য, এই দুটির ব্যাপারে তারা যথেষ্ট খুশি। নেত্রকোনার হাওড়ে এবার 2,70,500 টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে পিঙ্ক মুন ক্যাম্পে অংশ নেয় 2 শতাধিক শিক্ষার্থী, যেখানে অনলাইনে ছড়িয়ে থাকা নানা ভুল তথ্যের বিপরীতে সত্য জানতে পারে তারা। মহাকাশের অন্যান্য বিষয়েও তাদের জানান বিশেষজ্ঞরা। আয়োজকরা জানান, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও শিশুদের মহাকাশ নিয়ে জ্ঞান চর্চা বাড়াতে চায় তারা। আকাশে এপ্রিলের পূর্ণচাঁদ, তা দেখাতে বুধবার রাতে পর্যবেক্ষণের আয়োজন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। এতে অংশ নেয় বিভিন্ন স্কুলের 200-র বেশি শিক্ষার্থী। চাঁদ দেখার ছলে শিক্ষার্থীদের মহাকাশের নানা দিক সম্পর্কে জানান বিশেষজ্ঞরা। তাদের পাল্টা প্রশ্নও করেন শিশুরা। আমি এখান থেকে বিভিন্ন মহাকাশ সম্পর্কে, চাঁদ সম্পর্কে এবং সূর্য সম্পর্কে বিভিন্ন কিছু শিখতে পেরেছি। গবেষণা করতে অনেক বেশি ভালো লাগে। আমি তাকে চাঁদ নিয়েও গবেষণা করতে বলবো। আমি যদি কাউকে আর কি ইন্সপায়ার করতে যাই তখন। শিক্ষার্থীরা জানায়, পিঙ্ক মুন সম্পর্কে বিভিন্ন সাইটে অনেক ভুল তথ্য রয়েছে। এই উদ্যোগকে বিজ্ঞান সম্পর্কে ভুল ধারণা ভাঙার আয়োজনও বলছেন অনেকে। পিঙ্ক মুন কিন্তু আসলে চাঁদ জায়গায় গোলাপি দেখাবে এমনটা কিছুই নয়। এটা নর্থ আমেরিকার একটি প্রচলিত প্রথা ছাড়া কিছুই নয়, এবং আজকের দিন বিজ্ঞানের আলোচনা করার জন্য এটি শুভ দিন। আসলে গুগলে হচ্ছে সব জিনিস আমরা যখন সার্চ দিই, অনেক জিনিস সত্য আসে, অনেক জিনিস মিথ্যাও আসে। আয়োজকরা বলছেন, মহাকাশ বিজ্ঞানে এগিয়ে থাকা দেশগুলো শিশু কিশোরদের শেখানো বিশেষ গুরুত্ব দেয়। বাংলাদেশেও সেই চর্চা করতে চান তারা। আমরা যে উদ্দেশ্য আমাদের বিজ্ঞান মনস্ক জাতি তৈরি করা, সেই উপলক্ষে আমরা যে করছি, সেই উপলক্ষে আমরা সঠিক মানে কি আমরা 100% আমাদের সাকসেস আছে। যে আমরা যে স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টরা আমাদের সাথে যথেষ্ট পরিমাণে শেয়ার করছে এবং তাদের প্রশ্ন উত্তরগুলো করা হচ্ছে। পৃথিবীর কাছাকাছি অবস্থানের কারণে এপ্রিলের পূর্ণচাঁদ তুলনামূলক বড় দেখা যায়। বিভিন্ন দেশে বেশ আয়োজন করে দেখা হয় এই চাঁদ। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পর্দায়।